আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান এসকে ফার্মাসিউটিক্যাল প্রেজেন্টস সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, প্রতিদিন হাজার হাজার রোগী বুকে ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে বা বিভিন্ন হাসপাতালে উপস্থিত হন। বুকে ব্যথা হলেই সেটি হৃদরোগজনিত কারণে হতে পারে, এই ধারণাটি অবশ্যই অমূলক নয়, কিন্তু তারপরেও বুকে ব্যথার অন্যান্য বিভিন্ন কারণ থাকতে পারে। আমাদের অবশ্যই চিনতে হবে কোনটি আসলে বুকের ব্যথার কারণে হৃদরোগজনিত কারণে হয়ে যাচ্ছে এবং কোনটি অন্য কোনো কারণ থেকে হচ্ছে। চিকিৎসকরাই সেটি অবশ্যই নির্ধারণ করবেন এবং সেই অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করবেন। কিন্তু তারপরেও আমাদের প্রত্যেকের বোঝা উচিত বা আমরা বুঝতে চেষ্টা করব কোনটি আসলে কোন ধরনের ব্যথা। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্যই বা বিষয়টিকে সহজ করবার জন্যই আমাদের আজকের আলোচনার বিষয় বুকে ব্যথা এবং হৃদরোগের সম্পর্ক এবং তার প্রতিকার। প্রিয় দর্শক, আপনারা চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। আমাদেরকে আপনারা ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, এবং এই অনুষ্ঠানটি যদি পরবর্তীতে আপনারা দেখতে বা শুনতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/RTV লাইফস্টাইল এই ঠিকানায়। দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার MA বাশার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অশেষ ধন্যবাদ এবং অগণিত আরটিভির দর্শকদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। কি কি কারণে বুকে ব্যথা হতে পারে? রোগীরা প্রতিদিন যে আপনাদের কাছে আসছেন, কি কি কারণ হতে পারে এই বুক ব্যথার? আসলে বুক ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। মানে বুক ব্যথা মানেই যে হার্ট অ্যাটাক, এটা কিন্তু সত্যি না। জি। আর হার্ট অ্যাটাক হইলেই যে আবার বুকে ব্যথাই হইতে হবে এরকমও কিছু না। জি জি। এই জন্য আমি চেষ্টা করব যে জিনিসটা একটু সহজভাবে উপস্থাপন করার জন্য। সেটা হলো যে আমাদের বুকের মধ্যে যে সমস্ত অর্গ্যানগুলি আছে, স্টার্টিং ফ্রম স্কিন থেকে আরম্ভ করে আমরা যদি ভিতরের দিকে যাই, প্রত্যেকটার সাথেই কিন্তু বুকে ব্যথার একটা সম্পর্ক আছে। যেরকম স্কিনে যদি কোনো প্রবলেম হয়, যেরকম হার্পিস জস্টার নামে একটা ডিজিজ আছে, সেই ডিজিজটা হওয়ার আগে কিন্তু বুকে ব্যথা হয়। তার কয়েকদিন পরে দেখা যায় যে কিছু ব্লিস্টার হয় স্কিনের মধ্যে এবং সিভিয়ার পেইন হয়, মনে হয় যে এটা হার্ট অ্যাটাকের ব্যথা, কিন্তু আসলে এটা স্কিন ডিজিজ। আর নেক্সট হলো যে অনেক সময় দেখা যায় যে মাস্কুলোস্কেলিটাল পেইন হয়, মাসল এবং হাড্ডিতে যে ব্যথাটা হয়, সেই জন্য বুকে ব্যথা হতে পারে। সেই ব্যথার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা আমি পরে বলবো। তারপরে লাংসের যে কাভারিংসের মধ্যে একটা কাভারিংস হলো খুব পেইন সেন্সিটিভ, সেখানে যদি কোনো প্রদাহ হয় তাহলে বুকে ব্যথা হয়। তারপরে আপনার ইসোফেগাস, খাদ্যনালীতে যদি কোনো প্রদাহ হয়, যেমন রিফ্লাক্স ইসোফেজাইটিস, সাধারণত অ্যাসিডটা থাকে স্টমাকে, সেই অ্যাসিডটা যদি কোনো কারণে ইসোফেগাসে চলে আসে তাহলে কিন্তু এটা ইসোফেজাইটিস হয়, তাতে বুকে ব্যথা হইতে পারে। সেটাকে আমরা বলি অনেক সময় গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার অথবা ডিজিজ, এতে হইতে পারে। আর এটা হলো পেপটিক আলসার ডিজিজ, যাকে আমরা সাধারণত গ্যাস্ট্রিক বলে চিহ্নিত করি, সেই জন্য বুকে ব্যথা হইতে পারে। তারপরে অনেক সময় রেফার্ড পেইন আসে, মানে গলস্টোন ডিজিজ, প্যানক্রিয়াসের প্রদাহের জন্য বুকে ব্যথা হইতে পারে। অনেক সময় ঘাড়ে যদি কোনো ব্যথা হয়, ঘাড়ে যদি কোনো সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, যেটা নাকি ওল্ড এজে হয়, তার জন্যও কিন্তু বুকে ব্যথা হইতে পারে। তারপরে আমরা হার্টের জন্য, হার্টের যে কাভারিংস আছে, পেরিকার্ডাইটিস যদি হয়, প্রদাহ হয়, তাহলে বুকে ব্যথা হইতে পারে। আরেকটা ডিজিজ যেরকম অ্যাওর্টা, যেটা নাকি প্রধান ধমনী যদি কোনো কারণে যদি টিয়ারিং হয়, যদি ছিঁড়ে যায়, রাপচার হয়, মানে আমরা বলি যে ডিসেকশন অফ দি অ্যাওর্টা, তাতে কিন্তু সিভিয়ার পেইন হয়। তারপরে হলো হার্ট অ্যাটাক তো নিশ্চয়ই একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে ব্যাপারে যে ডিজিজের জন্য 1/3 অফ দি অ্যাডাল্ট পপুলেশন মারা যায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উদ্দেশ্যটা হবে এখানে এটাকে ডিফারেন্সিয়েট করা, পার্থক্যটা বুঝতে পারা, যাতে সোদের আমরা খুব আর্লি এটাকে ডিটেক্ট করতে পারি এবং আর্লি চিকিৎসাটা দিতে পারি, কারণ এখানে টাইমের একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট। স্যার, আপনার কাছে আমরা জানতে পারলাম যে আসলে বিভিন্ন কারণে বুকে ব্যথা হতে পারে। সেটা আপনি বলেছেন যে স্কিন ডিজিজ থেকে শুরু করে ফুসফুসের বা লাংসের বা ইসোফ্যাগাসের বা স্টোমাকের বিভিন্ন কারণে, গ্যাসের পেইন বা হার্ট অ্যাটাকের পেইন তো রয়েছেই, বিভিন্ন কারণে বুকে ব্যথা হতে পারে। এবারে যদি আমরা একটু সহজ করবার চেষ্টা করি যে যদি কারো হার্ট অ্যাটাক জনিত কারণে বুকে ব্যথাটি হয়, তাহলে সেই ব্যথার বৈশিষ্ট্য বা ধরনটি স্পেসিফিকভাবে কীরকম হতে পারে সেটি একটু বলবেন। আমরা একটা ব্যথাকে অ্যানালাইসিস করি বিভিন্ন পয়েন্টের উপর ভিত্তি করে। একটা হলো যে
ব্যথাটা কোন জায়গায় স্টার্ট হলো। সাধারণত টিপিক্যালি যদি হার্ট অ্যাটাকের ব্যথাটা হয় এটা সেন্ট্রাল চেস্ট পেইন হবে, সেন্ট্রাল চেস্ট পেইন, এবং চেস্ট পেইনটা এমনভাবে যে মনে হবে যে একটা পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে, আপনার ফিলিং অফ সাফোকেশন এবং ফিলিং অফ টাইটনেস বেঁধে ফেলছে এরকম মনে হবে। এবং এই ব্যথাটা অ্যাকচুয়ালি একটা ডিফিউজ জায়গায় হবে, এটা এরকম পয়েন্টিং পেইন না। পয়েন্টিং পেইন হলো নেগেটিভ পয়েন্ট ফর হার্ট অ্যাটাক, ডিফিউজ পেইন হবে এবং পেইনটা কিন্তু এক জায়গায় থাকবে না, এটা কিন্তু রেফার্ড হবে, ছড়ানো থাকবে। এটা জ্বর দিকে যেতে পারে, হাতের দিকে যেতে পারে বাম দিকে, অথবা ডান দিকেও যেতে পারে, পিছনের দিকেও যেতে পারে, এটা রেফার্ড হবে অ্যাকর্ডিং টু নার্ভ ডিস্ট্রিবিউশনে। আর এই ব্যথাটা হবে পরিশ্রমের সাথে একটা সম্পর্ক থাকতে পারে, পরিশ্রম করলে এটা ব্যথাটা ইনিশিয়ালি হবে, তারপর রেস্ট নিলে কমে যাবে। কিন্তু হার্ট অ্যাটাক যদি হয়ে যায় তাহলে কিন্তু আর এই পরিশ্রমের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। অনেক সময় সাবলিঙ্গুয়াল যদি জিটিএন দেই তাহলে এনজাইনাল পেইন যেটা হয় সেটা কমে যাবে। কিন্তু যদি হার্ট অ্যাটাকের ব্যথাটা হয়, যেরকম অ্যাকিউট করোনারি সিনড্রোম, অ্যাকিউট করোনারি সিনড্রোমটা হলো হার্ট অ্যাটাকের একটা কয়েকটা ডিজিজ যেটা নাকি খুব মারাত্মক বিপর্যয় আনতে পারে, যেরকম আনস্টেবল এনজাইনা, তারপরে হলো নন এস্টেলিভেশনামাই, এস্টেলিভেশনামাই, এইগুলি হলো খুবই একটা সিরিয়াস একটা কন্ডিশন। তো এটা হইতে পারে। আর ওর সাথে কিছু অ্যাসোসিয়েটেড ফিচার্স থাকে, যেরকম এক বুকে ব্যথার সাথে তার শ্বাসকষ্ট থাকতে পারে, তার সোয়েটিং থাকতে পারে, ফিলিং অফ ইমপেন্ডিং ডেথ, রোগী মনে করবে যে আমি মারা যাচ্ছি, এরকম একটা ব্যাপার। অনেক সময় বমিও হইতে পারে, পালস রেট কমে যেতে পারে, বেড়েও যেতে পারে, দ্যাট ইজ ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, কমে যেতে পারে। অ্যাজ এ হোল মানে একটা অ্যাবনর্মাল একটা সিচুয়েশান, মানে খুব ক্রিটিক্যালি মানে সিক হইলে মানুষ যে সিচুয়েশনটা হয় এটা একটা বিপর্যয়, স্বাস্থ্যগত একটা বিপর্যয় আমরা বলতে পারি, এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। জি, হার্ট অ্যাটাকের পেইন এবং পেইন ছাড়াও অন্যান্য যে লক্ষণগুলো হতে পারে সেগুলি আপনি খুব চমৎকারভাবে বলেছেন, যাতে আমাদের সকলের মধ্যে একটি ধারণা তৈরি হয় যে কি করে আসলে আমরা বুঝবো যে হার্ট অ্যাটাক। আরেকটা ব্যাপার আমি বলি, সেটা হলো যে পয়েন্টিং পেইন অথবা পেইন পারসিস্টিং ফর ফিউ সেকেন্ডস অথবা লেফট মেমোরি পেইন ইউজুয়ালি নট কার্ডিয়াক পেইন। আচ্ছা, জি, আপনার এই তথ্যটি আমরা পেলাম। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম, আমি মনির বলছিলাম ঢাকা থেকে। জি বলুন, শুনছি আমরা। আমি স্যারের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নাম মনির, আমি গত মার্চে স্ট্রোক করছিলাম, তো পরে আমার রিং লাগানো হয়েছিল পিজিতে। তো এখন আমি যখন ওই সন্ধ্যার পর থেকে হঠাৎ আমি যখন বড় করে শ্বাস নিতে যাই তখন ওই শ্বাস নিতে পারি না, আর কি কষ্ট হয়। এখন এটার জন্য কি করতে পারে? এইটাতে অ্যাকচুয়ালি আপনার কোনো প্রশ্ন জিজ্ঞেস করবার আছে? ওনার তো অলরেডি হার্ট অ্যাটাক হয়েছে, রিং পরানো হয়েছে, কনফার্ম যে তার হার্ট। আপনাকে ধন্যবাদ দর্শক, আমরা হ্যাঁ ধন্যবাদ। তো এখন যে সমস্ত কারণের জন্য আপনার ব্যথাটা হয়েছিল, যেরকম এই সমস্ত হার্ট অ্যাটাকের রোগীর একটা জিনিস থাকে, কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেরকম ডায়াবেটিস, হাইপারটেনশন, স্মোকিং, তারপরে ওবেসিটি, এই ধরনের ডিজিজগুলি থাকে। তো এগুলি যদি ধরেন অপারেশনের পরে বা রিং পরানোর পরে যদি আপনি যদি সতর্কভাবে যদি ডিল না করেন তাহলে কিন্তু ওই সিমটমগুলি আবার দেখা দিতে পারে। এটা একটা ব্যাপার, এদিকে সতর্ক হতে হবে। আপনার ডায়েটটা হবে স্মল ফ্রিকোয়েন্ট ডায়েট হবে, ফ্যাট ফ্রি ডায়েট হবে, স্মোকিং করা যাবে না, এগুলি ডায়াবেটিস কন্ট্রোল, প্রেশার কন্ট্রোল করতে হবে। আর আপনার পার্টিকুলার ব্যাপারটা নিয়ে আমার মনে হয় যে এতটা গুরুত্বপূর্ণ নাও হইতে পারে, সেই জন্য আমি অ্যাডভাইস করব যে আপনাকে ব্রিদিং এক্সারসাইজ করার জন্য। ব্রিদিং এক্সারসাইজ করলে জিনিসটা আরও রিল্যাক্স হয়ে যাবে। অনেক সময় হার্ট অ্যাটাকের পরে দেখা যায় একটা আতঙ্কের সৃষ্টি হয়, মনে হয় একটা কার্ডিয়াক ফোবিয়ার চিন্তা হয়, উদ্রেক হয়। সে থেকে পরিত্রাণের জন্য সবচেয়ে বেস্ট হলো যে আপনার হাঁটা এবং আপনার ব্রিদিং এক্সারসাইজ করা এবং চিকিৎসকের সাথে পরামর্শ করা, যিনি এটা ইন্টারভেনশন করছেন ওনার সাথে পরামর্শ করা। জি, ওনার উত্তরটি নিশ্চয়ই উনি পেয়ে গেছেন, এবং যাদের ক্ষেত্রেই রিং পরানো হয়ে থাকে তার পরবর্তী সময়ে অনেকের ক্ষেত্রে এরকম বিভিন্ন প্রশ্নের কথা আমরা শুনে থাকি, তাদের সকলের জন্য এই পরামর্শগুলি গুরুত্বপূর্ণ। স্যার আপনি বলেছিলেন কিছুক্ষণ আগে যে টিপিক্যাল কার্ডিয়াক পেইন বা হার্ট অ্যাটাকের পেইন বা অন্যান্য বৈশিষ্ট্যগুলো কীরকম হতে পারে, সেই সাথে যদি আমরা একটু অন্যভাবে আলোচনা করি যে যেটি আসলে হার্ট অ্যাটাকের পেইন নয়, তাহলে সেই পেইনগুলো সম্পর্কে একটু যদি বলেন যে কীভাবে আমরা লক্ষণগুলো কিছুটা হলে ডিফারেন্সিয়েট
ডিফারেন্সিয়েট করতে পারি, যেটি অন্য কোনো ব্যথা হচ্ছে নিশ্চয়ই? যেরকম মাস্কুলোস্কেলিটাল পেইনের জন্য যদি চেস্ট পেইন হয়, সেটা কিন্তু মুভমেন্ট করলে, আমি যদি মুভমেন্ট করি, আমি বেন্ডিং ফরওয়ার্ড করি অথবা এরকম নাড়াচাড়া করি অথবা হাত দিয়ে চাপ দিই, তাহলে কিন্তু ব্যথাটা বাড়বে। কিন্তু কার্ডিয়াক পেইন কিন্তু বাড়বে না। কার্ডিয়াক পেইন একই রকম থাকবে। আরেকটা হলো যে যদি কোনো ব্যথা যদি মনে হয় যেটা বার্নিং পেইন মনে হয় যে অ্যাসিড বার্ন হলে যে একটা পেইন হয়, সেটা আমরা মনে করবো যে খাদ্যনালীর ব্যথা, এবং এটা খাদ্যের গ্রহণের সাথে একটা সম্পর্ক থাকবে, হয়তো খাইলে কমবে বা খাইলে বাড়বে, তাহলে খাদ্যনালীর সমস্যা। আর যদি লাংসের সাথে যদি রিলেটেড হয়, তাহলে দেখা যাবে যে কাশি দিলে ব্যথা বাড়বে অথবা শ্বাস নিলে ব্যথা বাড়বে, শ্বাস বন্ধ করলে ব্যথাটা থাকবে না। এটা হলো রেসপিরেটরি প্রবলেমের কারণে। আর যদি দেখা যায় যে গল ব্লাডার স্টোন জাতীয়, যদি গল স্টোন পাথরের জন্য যদি ব্যথাটা হয়, এই ব্যথাটা রেফার্ড হয়ে সাধারণত টিপ অফ দ্য শোল্ডারে যায়, এবং ফ্যাটি ফুড খাইলে হয়, এটা মহিলাদের বেশি হয়। আর ব্যথাটা হয় কি, হঠাৎ করে ব্যথাটা হয় আবার কমে যায়, আবার ব্যথা হয় আবার কমে যায়, সাধারণত বমি থাকে, ভমিটিং থাকে, জ্বর থাকে, এগুলি থাকে। আর প্যানক্রিয়াসের যে ব্যথাটা, সেটা ডিফিউজ অ্যাবডোমিনাল পেইন সাধারণত হয়, সেটা চেস্টে সাধারণত হয় না, সেটা রেফার্ড হয়ে চেস্টে আসতে পারে। এবং আমরা যদি বেন্ডিং ফরওয়ার্ড হই, তাহলে ব্যথাটা কমে যাবে, প্যানক্রিয়াসের জন্য যদি ব্যথাটা হয় এটা। আর অনেক সময় আরেকটা কথা বলতে ভুলে গেছি কারণ হিসাবে, সেটা হলো যে অনেক সময় সাইকোলজিক্যাল কারণে ব্যথা হয়। এবং মনে রাখতে হবে যে হার্ট অ্যাটাকের যে ব্যথাটা যারা হয়, তাদের কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেটা আমি অলরেডি বলছি একটু আগে, হাইপারটেনশন, ডায়াবেটিস, স্মোকিং, অ্যালকোহল কনজামশন, ওবেসিটি, যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করে। আর এটা বেশ খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, হার্ট অ্যাটাককে দেখবেন যে একটা জন্মগত একটা থাকে, মানে দ্যাট ইজ বংশগত একটা ইতিহাস থাকে, জেনেটিক ফ্যাক্টর থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট যে all the brothers, all the sisters, they are suffering from heart disease. এটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনার কাছে বিভিন্ন রোগের কারণে হার্ট অ্যাটাক হলে সেই ব্যথার ধরনগুলো কীরকম হবে, বা অন্যান্য কারণে বুকে ব্যথা হলে সেই ব্যথার ধরনগুলো কীরকম হবে, সেটার পার্থক্যগুলো আপনার কাছে আমরা শুনলাম। যদি কেউ বুকে ব্যথা অনুভব করেন, সেই মুহূর্তে চিকিৎসকের কাছে যাবার পূর্বে তার দায়িত্ব কি, বা তখন তিনি কিভাবে ম্যানেজ করতে পারেন, তার বাসার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, তার কেয়ার গিভার, তাকে কিভাবে ম্যানেজ করতে পারেন, হাসপাতালে যাবার পূর্বেই আমি কতটুকু নিজেকে সেভ করতে পারি, এই বিষয়ে আপনার পরামর্শ কি? যখন মনে হবে যে একটা লোকের এই রিস্ক ফ্যাক্টরগুলি আছে এবং তার ব্যথা হচ্ছে, যেহেতু এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং আমি আগেই বলছি যে বুকে ব্যথা হওয়া মানেই জাস্ট হার্ট অ্যাটাক না, এবং এর থেকে প্যানিক সৃষ্টি করার কোনো কারণ নেই। রুগীরাও একটু ধৈর্য ধরতে হবে, এবং তার যে আশেপাশে যারা আছে তাদের কর্তব্য হবে তাকে অ্যাসিওর করা যে এটা হার্ট অ্যাটাকটা, এবং যত দ্রুততম সময়ের মধ্যে একজন কার্ডিওলজিস্ট বা ইন্টার্নিস্ট অথবা নিকটবর্তী কোনো হাসপাতালে নিয়ে যাওয়া। তাকে কোনো মতেই মানে এক্সপ্লেন করা যাবে না যে আমার এটা গ্যাস্ট্রিকের জন্য হয়েছে বা অন্য কোনো কারণে হয়েছে, এটা এক্সপ্লেন না করে তাড়াতাড়ি হওয়া দরকার একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে কাছে যদি তার যদি ব্লাড প্রেশার এগুলি যদি সব ঠিক থাকে, সে একটা অ্যাংজাইটি নিরসনের জন্য কিছু স্লিপিং পিল খেতে পারে। আর যদি ডায়াবেটিস থাকে বা অন্যান্য যে রিস্ক ফ্যাক্টরগুলি যদি থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় মানে যদি মনে হয় যে খুব তীব্র ব্যথা হয়েছে, বমি হচ্ছে, তাহলে আপনার সাবলিঙ্গুয়াল জিটিএনটা ইউজ করতে পারে। জিটিএন ইউজ করার পরে এটা মানে সাধারণত এটা ইউজ করার পরে তার লাই ডাউন অবস্থায় থাকাটাই বেটার। এটা করে ইমিডিয়েটলি হসপিটালে স্থানান্তর করাটাই সবচেয়ে হসপিটালে স্থানান্তর করাটা স্বাভাবিক। এবং তার পূর্বে আপনি যে ম্যানেজমেন্টের কথা বলেছেন সেটি একজন দর্শক আমাদের সাথে লাইনে রয়েছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল্লাহ আল মামুন, আমি পর্তুগাল থেকে বলছিলাম। আমার মাঝে মধ্যে বুকের ভিতরে মনে করেন 1 মাস যায় বা 20 দিন যায়, হঠাৎ করে এমন ব্যথা ওঠে, মানে তখন আমি শ্বাসও নিতে পারি না, ছাড়তেও পারি না, মনে করেন তখন একদম স্টপ থাকে। তারপর মনে করেন 30 সেকেন্ড বা 40 সেকেন্ড পর আস্তে আস্তে আবার কমে যায়। কিন্তু আমি একবার হার্টের ডাক্তার দেখাইছিলাম, উনি বলছে যে আমার কোনো সমস্যা নেই, তাও অনেক আগে। তারপর আমি আর দেখাইনি, এই পর্যন্ত, এখন পর্যন্ত আর কোনো ডাক্তারও দেখাইনি, আর কোনো ঔষধ আমি সেবন করতেছি না। আপনার বয়স কত? আপনার বয়সটা একটু বলবেন। আমার বয়স 30। আমাকে ডায়াবেটিস, প্রেসার বা স্মোক করেন?
না না না, আমার কোনো ডায়াবেটিস নাই, আমার কোনো প্রেশারও ওইভাবে কোনো সমস্যা নাই, আমি কোনো স্মোকিং এগুলো করি না। মানে ইট মিন্স মানে আপনার কোনো রিস্ক ফ্যাক্টর নাই। আপনাকে ধন্যবাদ দর্শক, আপনাকে ধন্যবাদ নিয়ে কথা বলছি। যেহেতু রিস্ক ফ্যাক্টর নাই এবং আপনার বয়স 30 ইয়ার্স, আপনি দীর্ঘদিন যাবৎ বুকে ব্যথায় ভুগছেন এবং চিকিৎসককে দেখাইছেন, আমি ওনার সাথে একমত যে এটা হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা কম। তারপরেও আমি বলবো যে আপনার মানে ইসিজি ইকোকার্ডিওগ্রাফি করার পরে যদি ভালো থাকে তাহলে ইউ ক্যান গো ফর ইটিটি এবং একজন চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই সবচেয়ে বেস্ট হবে। তবে আমার মনে হয় না এটা হার্ট ডিজিজ। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ওনার লক্ষণগুলো শুনে তেমন কোনো বড় কোনো হার্ট ডিজিজের লক্ষণ তার মধ্যে নেই, না থাকার সম্ভাবনা বেশি। এবং উনি যে ক্যারেক্টারিস্টিক্স বলেছেন সেই অনুযায়ী তিনি ওষুধ খাচ্ছেন বা তাকে অন্যান্য রিস্ক ফ্যাক্টর কমানোর জন্য আপনি বলেছেন। আমরা কিছু চিকিৎসা বিষয়ক আলোচনা করতে চাই আপনার সাথে, কিন্তু ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে, বিরতির পরে ফিরব। প্রিয় দর্শক, এসকেপ ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের বিরতিতে যাব আমরা, কিছুক্ষণের মধ্যে ফিরবো, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি এসকেপ ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয়ে বুকে ব্যথা এবং হৃদরোগের সম্পর্ক এবং তার প্রতিকার। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম.এ. বাশার। স্যার, বিরতির পূর্বে আমরা হৃদরোগের জনিত কারণে কি ব্যথা অথবা অন্যান্য যে কোনো কারণে যদি ব্যথা হয় বুকের, তাহলে সেগুলির পার্থক্য আমরা নির্ণয় করতে চেষ্টা করেছিলাম আপনার মাধ্যমে। আমরা জানি যে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হয়, ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করতে হয়। যে কোনো ব্যথার রোগী যখন আসেন তখন আপনারা কার্ডিয়াক ডিজিজ অথবা অন্য কোনো ডিজিজের কারণে পার্থক্য নির্ণয় করবার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনটি আপনারা নির্ণয় করেন? আমরা এই পর্যন্ত যে ডিসকাশন করা হয়েছে এটা ক্লিনিক্যাল জাজমেন্টের উপর। জি, মানে আমরা তার উপসর্গ, তার যে সাইন, লক্ষণ দেখে এগুলি সব। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা এখন পিন পয়েন্ট করতে চাই যে ডেফিনেটলি এটা হৃদরোগ বা অন্য কিছু কিনা। তাই আমরা অ্যাকচুয়ালি আমরা যেটা মানে অ্যাডভাইস করি বা আমরা যেটা মনে করি সেটা হলো যে আমাদের সবসময় আমাদের চিন্তাধারা থাকবে একটা ব্রড বেসড, যে এটা মাল্টিপল কারণে হইতে পারে। তারপরে আমরা ডিফারেন্সিয়েট করে একটা একটা করে এক্সক্লুড করে আমরা আসবো যে এইটা আসলে ওনার সমস্যা এবং অ্যাকর্ডিংলি আমরা চিকিৎসাটা দিব, তাতে চিকিৎসাটা সঠিক সম্ভাবনা থাকবে। তবে আমাদের ইমপ্রেশনটা হলো যে ডায়াগনোসিসটা খুব প্রম্পট যাতে হয় এবং চিকিৎসাটাও যাতে খুব প্রম্পট হয়, যাতে মায়োকার্ডিয়াল ড্যামেজটা কম হয়। তো সেই লক্ষ্যে আমরা তো রুগীকে অবশ্যই নিকটবর্তী কোনো কার্ডিয়াক হসপিটালে অথবা জেনারেল হসপিটালে আমরা স্থানান্তর করব, যেখানে মানে করোনারি কেয়ার ইউনিট আছে। তো ওইখানে যাওয়ার পরে আমাদের যেটা ইন্টেনশন থাকবে সেটা হলো যে, বা ইমার্জেন্সি রুমে যেটা ইন্টেনশন থাকবে তার একটা ইসিজি করা। ইসিজি করলে দেখা যাবে যদি হার্ট অ্যাটাক হয় তাহলে একটা চেঞ্জ আসবে হার্ট অ্যাটাক, আর যদি ইসিজি নর্মালও হয়, তার যদি সিমটম যদি টিপিক্যাল হয় তাহলেও কিন্তু আমাদের ক্লিনিক্যাল জাজমেন্টের উপরেই থেকেই চিকিৎসাটা দিতে হবে। আমরা যদি একটা রুগীকে যদি হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা যদি অতি থাকে, সেখানে কিন্তু কিছু ইমিডিয়েট কিছু মেডিসিন আমরা দিব বিফোর স্টার্টিং দি ইনভেস্টিগেশনস, এবং সাইমালটেনিয়াসলি এখানে হলো কি অ্যাসেসমেন্ট এবং ডায়াগনস্টিক যে পরীক্ষাগুলি এবং চিকিৎসা সাইমালটেনিয়াসলি চলবে, যেহেতু খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই জন্য আমরা একটা ইসিজি করব। ইসিজি করার পরে তার ফাইন্ডিংসটা আমরা অ্যানালাইসিস করব, তারপরে আমরা চিকিৎসা দিব। সাধারণত আমরা অ্যান্টিপ্লেটলেটস মানে ক্লোপিডোগ্রেল, 4টা ক্লোপিডোগ্রেল, তারপরে অ্যাসপিরিন 300 মিলিগ্রাম অ্যাসপিরিন, তার সাথে অ্যান্টাসিড যাতে কোনো অসুবিধা না হয়, তারপরে তাকে যাতে খুব বেশি ব্যথা যদি হয় তাহলে মরফিন বা প্যাথিডিন এরকম। এবং আরেকটা ড্রাগস আমরা দিব, সেটা হলো যে এসটি এলিভেশন এমআই না নন এসটি এলিভেশন এমআই দেখা। যদি এসটি এলিভেশন এমআই যদি হয় আমরা থ্রোম্বোলাইটিক ড্রাগস দেব। সবচেয়ে বেস্ট হলো টেনেক্টিপ্লেস অথবা স্টেপটোকাইনেস, এটা দেব। এটা দেওয়ার পরে আমরা তার ইকোকার্ডিওগ্রাফি করব। ইকোকার্ডিওগ্রাফি করার পরে আমরা যদি দেখা যায় যে না তার হার্ট অ্যাটাক হয়ে গেছে, তখন ইমিডিয়েটলি যদি ফেসিলিটিস থাকে, অনেক হসপিটাল ফেসিলিটিস আছে, তখন প্রাইমারি পিসিআইয়ের জন্য আমরা, এটা হলো সবচেয়ে প্রেফারেবল চিকিৎসা। সবচেয়ে প্রেফারেবল হচ্ছে প্রাইমারি পিসিআর ওই পর্যায়ে আমরা যদি হাসপাতালের ফ্যাসিলিটির সময় পাই। একজন দর্শক আমাদের সাথে একটু কথা বলতে চাইছেন, দর্শকের কথাটা শুনে আসি। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। আমি মৌলভীবাজার থেকে আবুল কাসেম বলছিলাম। জি আবুল কাসেম সাহেব বলুন,
সমস্যার কথা বলুন। জি, আমি সারাগাতে যাচ্ছিলাম স্যার। আমি সামান্য কিছু পরিশ্রম করলেই স্যার আমি খুব বেশি গাম হয় আমার। জি, খুব বেশি গাম হয়। আর আমার বুকের বাম পাশে স্যার একটি ব্যথা অনুভব করতেছি আজকে ধরুন 10-15 দিন যাবত। যে ব্যথাটা যেভাবেই অনুভব করতেছি ঠিক কিভাবে আমার ব্যথাটা ওখানেই আছে। জি দর্শক, আপনার বয়সটা একটু বলবেন প্লিজ। জি, আমার 43। 43। আপনার ওজন কত? আমি এখন 67, 66 মতো। আপনি কি কোনো ঔষধ খান, অর্থাৎ উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস এই ধরনের কোনো রোগ আপনার আছে কিনা জানা মতে? আমার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এ ধরনের কোনো কিছু নেই। মাঝে মধ্যে প্রেশার যদিও আমার একটু বেড়ে যায়, বাট আমি কোনো ওষুধ ব্যবহার করি না। আচ্ছা, জি আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। অল্প পরিশ্রমী, ওনার বেশি ঘাম হচ্ছে, 42 বছর বয়স এবং 67 কেজি ওজন, কি করা যেতে পারে? আপনার অ্যাকচুয়ালি মানে ইমিডিয়েটলি একজন কার্ডিওলজিস্টকে দেখানো দরকার। হ্যাঁ, দেখানো দরকার। মানে এটা অন্য কারণে হইতে পারে, হার্ট অ্যাটাকের জন্য, মানে হার্ট ডিজিজের জন্য হইতে পারে। হার্ট ডিজিজের বিভিন্ন পর্যায়ে আছে। হ্যাঁ, এটা অ্যাঞ্জাইনা পেক্টোরিস হইতে পারে বা প্রাইমারি স্টেজে থাকতে পারে। এটা রুল আউট করার জন্য যে ইনভেস্টিগেশনগুলির কথা আমি বললাম, যে এরকম ইসিজি করা, ইকু করা, তারপরে ইকু যদি ভালো থাকে ইটিটি করা, অথবা কোনো কোনো ক্ষেত্রে যদি কনফিউশন থাকে এনজিওগ্রাম করা। এনজিওগ্রামের মধ্যে কনভেনশনাল এনজিওগ্রাম আছে, সিটি এনজিওগ্রাম আছে। এগুলি করলে আপনার ধরেন 2-3 দিনের মধ্যে কিন্তু ডায়াগনোসিস করা সম্ভব। এবং আপনার ডায়াগনোসিস যখন কমপ্লিট হবে তখন একটা কমপ্লিট এবং কম্প্রিহেন্সিভ চিকিৎসা দেওয়া সম্ভব। তো এই জন্য দেরি না করে এটা করা দরকার। এটা খুব এটা যে ব্যয়বহুল তাও কিন্তু না। জি, হ্যাঁ, যে আপনার কথা নিশ্চয়ই আমরা আরেকজন দর্শকের প্রশ্ন দিতে চাইছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন, আমরা শুনছি। আমার বুকে ব্যথা ওঠে আমার বাঁ হাতটা ধরিয়ে যায়। যখন আমি হাঁটতে যাই, হাঁটার সময় বেশি ইয়ে করে, বুকটা আস্তে আস্তে চিনচিনেই ব্যথা করে, আমার বাঁ হাতটা ছিঁড়িয়ে ধরিয়ে যায়। হ্যাঁ, জি, আপনি কোনো ওষুধ খাচ্ছেন কিনা বা আপনার আগের থেকেই উচ্চ রক্তচাপ জনিত কোনো সমস্যা রয়েছে কিনা? হ্যাঁ, আমার বয়স হলে 65। এর আগে বছর 5-6 আগে আমি হৃদরোগে ভর্তি হয়েছিলাম। ওই সময় কিছু পায় না, ব্যথা কিছু পায় না। তারপর আমার আছে, ডায়াবেটিস আছে, প্রেশার নিচের যা নর্মাল থাকে, উপরের যা আমার 140-45 হয়। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। উনি যেহেতু আগেও ভর্তি হয়েছিলেন এবং ওনার সমস্যাটির কথা বলেছেন, ওনাকে পরামর্শ দিন। মানে আপনার বয়স কত বললেন? 65 বছর। 65 বছর। যেহেতু আপনার 65 বছর বয়স, এটাও একটা রিস্ক ফ্যাক্টর। তারপর ডায়াবেটিস আছে, প্রেশার আছে, এগুলি সব কনসিডার করে আপনার কি ঘাড়ে ব্যথা আছে নাকি? উনি এখন লাইনে নেই, তবে উনি বলেছেন। আচ্ছা, এনিওয়ে তে আপনার দুইটা পসিবিলিটি, হার্ট ডিজিজের পসিবিলিটি নাম্বার 1, নাম্বার 2 হলো যে এটা সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের জন্য হইতে পারে, অথবা কম্বাইন্ড প্রবলেমও থাকতে পারে। কম্বাইন্ড প্রবলেম বা দুটো প্রবলেম একসাথেই রয়েছে সেরকম হতে পারে। জি জি জি, উনি যেহেতু আগে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তিও ছিলেন সেরকম উল্লেখ করেছেন। সেজন্য আপনার মানে একটা থরো মানে রাইট এট দি মোমেন্ট একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার যে আপনি কোন পর্যায়ে আছেন। জি, অবশ্যই ওনার উত্তরটি উনি পেয়ে গেছেন, কারণ এই বয়সে এবং যেহেতু তার রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে, উনি আগে ভর্তিও ছিলেন। অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উনি যদি ইন দ্য মিন টাইম ঔষধ বাদও দিয়ে থাকেন, তারপরে তো নতুন করে তার ঔষধ শুরু করা দরকার। খুব সংক্ষিপ্তভাবে স্যার, আপনি যারা হৃদরোগে আক্রান্ত রয়েছেন, নিয়মিত ঔষধ খাচ্ছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা খুব সংক্ষেপে? এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশান খুব ইম্পর্টেন্ট। যে কোনো হৃদরোগ প্রিভেনশনের দিকে আমাদের দিতে হবে। সেটা হলো যে লাইফস্টাইল মডিফিকেশনটা ফর প্রিভেনশন অ্যাজ ওয়েল এজ একটা হৃদরোগী যদি হৃদরোগে আক্রান্ত হয়, তার মেডিসিন গ্রহণের পাশাপাশি বা এনজিওপ্লাস্টি বা রিং পরানোর পাশাপাশি বা বাইপাস করার পাশাপাশি তার এই লাইফস্টাইল মডিফিকেশান এবং তার রিস্ক ফ্যাক্টরগুলিকে অ্যাড্রেস করতে হবে, এবং আতঙ্কিত না হয়ে তার সুশৃঙ্খল ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, এবং তার ওই যে নির্দেশিত যে ব্যায়ামগুলি সঠিকভাবে করতে হবে। আতঙ্কিত না হয়ে এই জিনিসগুলি করলে অনেকটাই স্বাভাবিক জীবন যাপন। আতঙ্কিত না হয়ে নির্দিষ্টভাবে সুশৃঙ্খল লাইফ লিড করতে হবে এবং রিস্ক ফ্যাক্টরগুলোকে অ্যাভয়েড করতে হবে। এই বিষয়টির উপর আপনি সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানে অনেক দর্শকের প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন এবং আলোচনা করেছেন। আমাদের সময় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। অনেক আপনাকেও ধন্যবাদ, আরটিভি এবং এসকে ফার্মাসিউটিক্যালকেও ধন্যবাদ এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। জি, ধন্যবাদ।
প্রিয় দর্শক, এতক্ষণ আমরা খুব নির্দিষ্টভাবে আলোচনা করবার চেষ্টা করেছি কোন কারণে আসলে আমাদের বুকে ব্যথা হচ্ছে হার্ট ডিজিজের কারণে এবং কোন কারণে বুকে ব্যথা হচ্ছে অন্য যে কোনো রোগের কারণে। আমরা যদি পার্থক্যগুলো বুঝবার চেষ্টা করি তাহলে আমাদের চিকিৎসা প্রাপ্তিতে সুবিধা হবে, আমাদের হসপিটালাইজড হতে সুবিধা হবে এবং পরবর্তী ফলো আপ আমরা কিভাবে নেব, পরবর্তী চিকিৎসা আমরা কিভাবে করব সেই বিষয়গুলোতেও অবশ্যই সুবিধা হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের আলোচনাটি গুরুত্বপূর্ণভাবে শুনবার জন্য। আল্লাহ হাফেজ।